আগামীকাল নয়তো বৃহস্পতিবার তাফসিল ঘোষণা, জানিয়েছেন সিইসি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে বিচার বিভাগের সহযোগিতা কামনা। কথার ফুল ঝরে দিয়ে রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির আছে, বলেছেন তারেক রহমান। 24-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। দুর্নীতির মাস্টার মাইন্ডকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে জনগণকে আহ্বান এনসিপির। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকার প্রশংসা প্রধান উপদেষ্টার। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 4 জনকে দেয়া হলো রোকেয়া পদক। গুম করে জেআরসিতে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 ডিসেম্বর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তাফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যে ডিপ্লয়মেন্ট আছে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা তিনি নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি। বৈঠককালে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। উনার তো চাকরি আর বেশি দিন নাই, তো এই মাসে উনিও চলে যাবেন। উই হ্যাভ ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করেছি। ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। এদিকে তাফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। নির্বাচনে তাফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে কাজ করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নিয়োজিত থাকবে। তাফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেউ বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নিলে তাদের আইনের আওতায় আনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমস্যাগুলো কিভাবে দূর করব সেই পরিকল্পনা জনগণ দেখতে চায়। বক্তৃতা শুনতে শুনতে তারা বিরক্ত, তাদের জন্য কি করা হবে সেটি তারা সঠিকভাবে জানতে চায়। তিনি আরও বলেন, কথার ফুল ঝুড়ি দিয়ে রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির আছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় তৃতীয় দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতীতের বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরেন। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যার সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়।
জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। জনগণ চায় সারাদিন রেডিও খুললে, টিভি খুললে, ফেসবুক খুললে, পত্রিকা খুললে, যাই করেন সারা দিকে শুধু হইচই, ঝগড়া, ফ্যাসাদ, এইটা নাই, এইটা ভালো তো ওটা খারাপ, এইরকম কথাবার্তা। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে, বিভিন্ন মানুষের কথা শুনে জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো, আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। জনগণের ভোটে বিএনপি ক্ষমতা যেতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা দেবার ব্যবস্থা নেবে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে। এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত, এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করেছি বের করে আনতে, সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের সমর্থন পেতে দলের নেতাকর্মীদের সবাইকে ভোটারদের দুয়ার দুয়ারে যাবার আহ্বান জানান তারেক রহমান। মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন করা সরকারের ম্যান্ডেট নয়, শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে কেআইবি মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টার এমন বক্তব্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্র চলছে, জনগণ নির্বাচনের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র প্রতিহত করবে। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার দল। বিএনপি কি করতে চায়? এই এক ভয়ঙ্কর দুর্নীতির পরিকাঠামোর মধ্যে থেকে আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপিকে পুনরায় তার মহিমা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, বিজয়ী হব ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 24-এর গণ আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে তা সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, তারপরও শহীদদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজপথে নিজেরা সংঘাতে জড়িয়ে পড়লে গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহর বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে। দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এটি পরিণত হয় মিলন মেলায়। প্রকাশনা উৎসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডক্টর মাহবুবুল্লাহ তার লেখায় সবসময় সমাজ বদলের, দেশকে পাল্টে দেবার কথা বলেছেন। আমাদের সেই একই কথা, আসুন 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। লড়াই করে, সংগ্রাম করে, অনেক আত্মত্যাগ করেছে শুধু একটা ভালো সময়ের জন্য, ভালো দিনের জন্য।
তো সামনের দিনগুলো যাতে সব ধরনের আপনার অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা এই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেটাই যেন হোক আজকে আমাদের ভাবনা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় দিলেও আশা জাগা নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা এখনো মানুষের সামনে অনুপস্থিত। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, এটা প্রশ্নবিদ্ধ হলে পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে। আগামী সরকারও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু বিতর্কিত হয়ে পড়ার ঝুঁকি থাকবে। ফলে অভ্যুত্থানে অংশীজনদেরকে বলবো, চলেন আমরা আলোচনা করি, কথা বলি, বিতর্ক করি, কিন্তু নিজেরা রাজপথের সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি। তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। আলোচনায় বিশিষ্টজনেরা শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহর দর্শনের কথা তুলে ধরেন। এবং এই বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীরা করেছিলেন, সেটা মূলত ছিল মুসলমান স্বার্থবিরোধী আন্দোলন, এবং সেটার থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত হয়েছিল। খুবই একটা চমৎকার ট্রান্সফরমেশন আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। আজকে যখন প্রধান উপদেষ্টা বলেন যে এই যে আসামের এবং ওই যে 7 সিস্টার কান্ট্রিগুলোর ইয়ে হবে, কি বলে যে বাইরে যাওয়ার পথ হবে আমাদের চট্টগ্রামের সমুদ্র, তো কিন্তু আপনি এই যে পূর্ববঙ্গ প্রদেশের যে ধারণা, এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিন্তু সঙ্গতিপূর্ণ। 24-এর গণ আন্দোলনের পরে আমার সবচেয়ে বড় দুঃখ হয়েছে যে এত অর্জন, এত সাহস, এত ধরনের একটা চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনকে ফেলে দিতে সক্ষম হলাম বটে, কিন্তু সেই মানুষের সমাজের হৃদয়ের সাথে কথোপকথনের কাজটা আমরা সাফিসিয়েন্টলি করতে পারি নাই, এখনো করতে পারি নাই, এবং করাটা প্রয়োজন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকালে রাজধানীর সেগুন বাগিচায় আলোচনা সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাব? রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তো সহজে সমাজে পতন ধরবে না, এবং তাতেই দুর্নীতি কমে যাবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, 300 আসনে গডফাদার দিয়ে আবার দুর্নীতি দূর করার কথা বলে লন্ডন থেকে জনগণের সাথে জোকারি করা হচ্ছে। রাজধানীতে জাতীয় যুবশক্তির জাতীয় সম্মেলনে তিনি দুর্নীতির মাস্টার মাইন্ডকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে জনগণের প্রতি আহ্বান জানান। নাসির উদ্দিন পাটোয়ারি জামাতকে উদ্দেশ্য করে বলেন, দলটির মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী প্রীতি, মিষ্টি মিষ্টি কথা বলে ধর্মের নামে তারা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সতর্ক করে বলেন, ক্ষমতায় কারা যাবে তা নির্ধারণের জরিপের নামে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। সংস্কার নিয়ে বিএনপি জামাত কেউ কথা বলছে না, কিভাবে ক্ষমতা দখল করবে সেসব আয়োজনে যুক্ত রয়েছে দলগুলো, মন্তব্য করেন তিনি। যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি। আমরা বলবো, শেখ হাসিনা যেগুলো চুরি করেছে, এক চোর চুরি করেছে মানুষ থেকে, আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে, এটা তো আরো বড় চোর। আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়, ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টার মাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে
জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আজকের শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দও করা হয়। সবশেষ ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য আমাদের জানাবেন। আমরা গণমাধ্যম কর্মীরা আসলে দিনব্যাপী এখানে অবস্থান করছি, দিনরাত সার্বক্ষণিক তথ্য নেওয়ার আসলে চেষ্টা করছি বেগম খালেদা জিয়া কেমন আছেন। তবে আমরা সব মিলে নতুন করে কোনো তথ্য আমরা পাই নাই। কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং করার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক যে সবশেষ পরিস্থিতিটা কি সেটি আমরা জানার চেষ্টা করছি। একটি তথ্য জানিয়ে রাখি, একটি বিষয় জানিয়ে রাখি যে 6:45 দিকে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি এসে কিন্তু মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং আমরা যেটি জেনেছি যে আগের চেয়ে কিছুটা ভালো আছেন বেগম খালেদা জিয়া এবং তার যে সব শারীরিক জটিলতা রয়েছে সেগুলো কিছু কিছু অংশে তাদের একটি মানে এক ধরনের উন্নতি পাচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়ার সবশেষ কিছু তথ্য পাওয়ার জন্য চেষ্টা করব, কারণ একটু পরেই ব্রিফিং হওয়ার কথা রয়েছে। তারপরে আবারও আমি আপনাকে জানিয়ে দিব মিথিলা কাছে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্নের কথা বলেছেন সেই পথে অগ্রসর হওয়া এখনো সম্ভব হয়নি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীরা তাদের এই নেতৃত্বের জায়গা দেখিয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট রকুনুজ্জামানের। মনের ভাব। নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে বাংলাদেশ। বেগম রোকেয়ার মতো পথপ্রদর্শক থাকার পরও কেন 100 বছরেও নারী মুক্তি আসেনি রোকেয়া দিবসে, এমনই প্রশ্ন প্রধান উপদেষ্টার। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। গেল 3 দশকে নারী মুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। এর আগে নারী শিক্ষায় রুহানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, এই 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা সহ
13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী 14 ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার থাকা 3 আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকীকে সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত রবিবার ট্রাইব্যুনাল 1-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছেন। আইনজীবী বলেন, সেনাবাহিনীর তদন্ত আদালতে গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ হিল আমান আজমি জবানবন্দি দিয়েছেন। সেখানেও এই 3 আসামির কোনো দোষ প্রমাণিত হয়নি। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর 3 দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের MES কনভেনশন হলে এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সম্মেলনের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ISPR জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফের সভাপতিত্বে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত MES এর বার্ষিক সম্মেলন চলবে। প্রথম দিনে সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, MES এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন। শেখ হাসিনা রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া গোয়েন্দা কর্মকর্তারা টেলিভিশনের স্ক্রলে কি দেখানো হবে তাও নির্ধারণ করতেন বলে দাবি করেন তিনি। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি অভিযোগ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাকরাইলে একটি সেফ হাউসে তাদের বন্দী অবস্থায় রাখা হয়েছিল। এ মামলায় বর্তমানে 6 আসামি গ্রেফতার হয়েছেন। তারা হলেন ASI আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। আজ সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাসিনা সব কিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে 3টা আনহোলি নেক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন। মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই 3টা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন এবং প্রত্যেকটা যেই রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বকীয়তা বিলীন হয়েছিল। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেল 3টার দিকে সড়ক অবরোধ করা হয়। এ সময় ওয়ারি, গেন্দারিয়া ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হয়। অবরোধের কারণে শাহবাগে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, পিন্টু হত্যার বিচার নিশ্চিত করতে হবে, দ্রুত IGPকে তার পদ থেকে অপসারণ করতে হবে। এর আগে রবিবার জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে পরিকল্পিতভাবে হত্যা বলে দাবি করেন তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড ও 57 সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর IGP বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। জঙ্গি তকমা দিয়ে মেজর জিয়াউল হকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালে হয়েছিল বলে অভিযোগ জিয়াউল হক মুক্তি পরিষদের। এক্ষেত্রে রাষ্ট্রীয় ন্যারেটিভের অপব্যবহার করে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হয়েছিল। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেজর জিয়াউল হককে হিজবুত তাহরির, আনসার আল ইসলাম, ABT, JMB কিংবা
আইএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে মিডিয়া ট্রায়াল করা হতো। জিয়াউল হকের ফাঁসির দণ্ড স্থগিত, রাজনৈতিক সকল মামলা প্রত্যাহার, হাইকোর্টের রেফারেন্স মামলা থেকে অব্যাহতি এবং সেনাবাহিনীতে পুনর্বহাল নিশ্চিত সহ 5 দফা দাবি জানানো হয়। মিডিয়াতে প্রচারিত 20 লাখ টাকার পুরস্কারের ঘটনাটিও অবৈধ, প্রমাণহীন ও নথিবিহীন উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামীকাল নয়তো বৃহস্পতিবার তাফসিল ঘোষণা, জানিয়েছেন সিএসি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে বিচার বিভাগের সহযোগিতা কামনা। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে যা একমাত্র বিএনপির আছে, বলেছেন তারেক রহমান। 24-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। দুর্নীতির মাস্টার মাইন্ডকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে জনগণকে আহ্বান এনসিপির। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকার প্রশংসা প্রধান উপদেষ্টার। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 4 জনকে দেয়া হল রোকেয়া পদক। গুম করে জেআইসিতে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 ডিসেম্বর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।